হজযাত্রার প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন ৩৯৮ জন। ভিসা জটিলতায় ফিরেছেন অনেকেই, ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। ব্যাটারি রিকশার নতুন নকশা দিল বুয়েট। খরচ বর্তমান রিকশার মতোই, রাস্তায় চলাচলের অনুমতি দিচ্ছে ডিএনসিসি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে সুরমা নদী। বর্ষায় সৃষ্টি হচ্ছে বন্যা, তীরের অবৈধ কারখানা ও দূষণের কারণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো হজযাত্রা। সোমবার রাত 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটে জেদ্দায় গেছেন ৩৯৮ জন হজযাত্রী। তবে ভিসা জটিলতার কারণে হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সৌদি এয়ারলাইন্সের বেসরকারি প্রথম ফ্লাইটের 405 জন হজযাত্রীর মধ্যে যেতে পারেনি 7 জন। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 4180 জন যাত্রী। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। এবছর 87,100 হজযাত্রীর মধ্যে 70,000-এর ভিসা হয়েছে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইট পরিচালনা করবে। সবশেষ ফ্লাইট 31 মে। আমাদের জীবনের যত গুনাহ আছে, আমরা ওইখানে গেলে আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে, পরিবারের সবার গুনাহ মাফ করে, দেশবাসীর জন্য দোয়া করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কোনো সমস্যা হয় নাই। এই আর কি, সবার জন্য দোয়া করি, সবাই আল্লাহকে ভালো রাখুক। আত্মীয় স্বজন যারা গেছেন ওনাদের সাথে আমরা এসেছিলাম, তখন ভিতরে লোকজন চলে আসতো, অনেক ক্রাউড থাকতো, বেশ আমার কাছে ভালোই মনে হচ্ছে আর কি। প্রথম দিনের 10 ফ্লাইটে প্রায় 300 হজযাত্রীর ভিসা হয়নি। এমন জটিলতায় হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। এর মাঝেই চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেছে ধর্ম মন্ত্রণালয়। যদিও ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, ভিসা জটিলতায় যারা যেতে পারেনি তাদের যাত্রা পরবর্তীতে নিশ্চিত করা হবে। প্রায় ৪৫ দিনের জন্য প্রিয়জন ছেড়ে বের হয়েছেন হজযাত্রীরা। উদ্দেশ্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া আর পবিত্র কাবা তাওয়াফে ক্ষমার জন্য ফরিয়াদ জানানো। তবে ভিসা জটিলতায় হজ ক্যাম্পে এসেও ফিরে গেছেন অনেকে। সোমবার দিবাগত রাত 2:15 সৌদি এয়ারলাইন্সে বেসরকারি 405 জন হজযাত্রীর মধ্যে যেতে পারেননি 7 জন। একইভাবে সরকারি ব্যবস্থাপনার প্রথম 3 ফ্লাইটে ভিসা হয়নি 11 জনের। সব মিলিয়ে প্রথম দিনে 10 ফ্লাইটে যাত্রা অনিশ্চিত প্রায় 300 জনের। এই যে ভিসা হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সৌদি আরব এদের কোনো মেসেজ দিচ্ছে না। আজকে অনেকে আমাদের সাথে যাচ্ছে, 2 জন যেতে পারছে না, তারা বাড়ি ফিরে যাচ্ছে। এখানে আসে যদি ফিরে যেত অনেকটা মনে কষ্ট, এজেন্সির প্রতি মনে কষ্ট, বা যারা নিতে আছে ওনাদের প্রতি কষ্ট, সৌদি আরবের প্রতি কষ্ট। দেশের সবার জন্য দোয়া করব এবং আমার নিজের জন্য দোয়া করব, আত্মীয় স্বজন প্রতিবেশী সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে আবার এখানে নিয়ে আসতে পারে। এমন বাস্তবতার মাঝেই সোমবার সন্ধ্যায় উদ্বোধন করা হয় হজ ফ্লাইট। দ্রুত সমস্যার সমাধানে সহযোগিতা চেয়েছে এজেন্সিগুলোর সংগঠন হাব। সরকারিভাবে 68 এরকম হজযাত্রীর বিশেষ সমস্যা ছিল, বেসরকারিভাবে প্রায় 250 থেকে 300 জন। তার মধ্যে কিছু সমস্যার সমাধান হয়েছে সরকারিভাবে যারা ছিলেন, এবং বাকিগুলো তারা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি শিগগিরই এই সার্ভার জটিলতাটা কেটে যাবে। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, সার্ভারের সমস্যায় ভিসা নিয়ে জটিলতা হয়েছে। প্রত্যেক হজযাত্রীর যাত্রা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। ওনাদের প্রেশারের কারণে ওই সার্ভারে কাজ করছে না, এটা হয়ে যাবে। হয়তো দেখা যাবে কাল সকালে এসে যাবে, কালকের ফ্লাইটে যাবে। প্রতিদিন ফ্লাইট যাচ্ছে, অসুবিধা হবে। সার্ভারে কাজ না করে তো টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল প্রবলেম। তো আমরা সচেতন থাকবো, আমরা ওনাদেরকে জানাবো যাতে ওনারা ফেরত না যান। চলতি বছর 87,100 হজযাত্রীর মধ্যে 70,000-এর ভিসা হয়েছে। এবার বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইট পরিচালনা করবে। সবশেষ ফ্লাইট 31 মে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের সিদ্ধান্ত সব দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে ঠাকুরগাঁয়ের জগন্নাথপুরে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকারের দায়িত্ব ছিল সব দলের সঙ্গে কথা বলা।
রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ অনেক সমস্যায় রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনগণ কোনো যুদ্ধ চায় না। এছাড়া বিএনপি সংস্কারের পক্ষে রয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, এর পাশাপাশি নির্বাচনও দ্রুত দিতে হবে। 15 বছর ভোট দিতে না পারা মানুষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে স্বস্তি পাবে। তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাচ্ছি। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। ব্যাটারি চালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। উদ্ভাবকদের দাবি, নতুন নকশাটি সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। এটি তৈরি করতেও বর্তমান ব্যাটারি রিকশার সমান খরচ হবে। নতুন মডেলের রিকশাকে শিগগিরই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি। তুলে নেওয়া হবে পুরনো রিকশা। রাজধানী সহ সারা দেশেই সড়ক ব্যবস্থাপনায় বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত রিকশা। নিবন্ধনহীন এ যানটির প্রশিক্ষণহীন চালকের বেপরোয়া আচরণের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। বিভিন্ন সময় ব্যাটারি রিকশার বিকল্প নানা উদ্যোগের প্রস্তাব দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। 2022 সাল থেকে নিরাপদ রিকশার নকশা তৈরির কাজ করছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। দেখতে সাধারণ ইজি বাইকের মতো নতুন রিকশায় 16টি বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। থাকছে হেডলাইট, লুকিং গ্লাস, ইন্ডিকেটর, ছাউনি ও কাচের উইন্ডশিল্ড। এটার যে 1.5 লাখ টাকা দাম বলছি, তার প্রায় 50% দাম হচ্ছে ব্যাটারির। 3 হুইলার সিএনজি কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এবং সেই গাড়িগুলোর দাম হচ্ছে 4 লাখ, 4.5 লাখ টাকা গাড়ির দামে। সো তার প্রেক্ষিতে আমার মনে হয় এটা একটা ভালো মার্কেট পজিশনে। বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা রাস্তায় নামাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাজারে যারা প্রডিউসার তারা তো রেডি, ট্রেনিংগুলো চলবে। তারপরে যারা ট্রেনিং নেন তারা আমাদেরকে অ্যাপ্লাই করবেন বাহনের জন্য। ট্রেনিং সার্টিফিকেট দেখে আমরা বাহন কিনবেন, আমরা তখন করে দেবো কোন জায়গায় চালানো যাবে সেই কোটা ধরে, সেই অবস্থা ধরে আমরা দেব। নতুন এই রিকশায় সর্বোচ্চ গতি উঠবে ঘন্টায় 30 কিলোমিটার। এর 3টি চাকাতেই হাইড্রোলিক ব্রেক ব্যবহার করায় নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন বুয়েটের উদ্ভাবকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরব থেকে 70 জন প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের ফ্লাইট। ফিরে আসা প্রবাসীদের দাবি, বৈধ অনুমতিপত্র থাকার পরও গ্রেপ্তার করা হয় তাদের, বিনা নোটিসে চাকরিচ্যুত করা হয়। আইনিভাবে সহায়তা না করে তাড়াহুড়ো করে দেশে পাঠানোর রিয়াদে বাংলাদেশের দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দেশে ফেরার পর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে এসব প্রবাসী। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা, যাদের মধ্যে অনেককেই ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এতগুলা টাকা দিয়ে গেলাম, আমাদের কোনো লাভ নাই। আমাদের যা হইছে পরিশ্রম করে গেছি ভাই। ওইখানেও লাঞ্ছিত, ওইখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 11 দিন জেল খাটি এখানে এখন আইছি। 6250 টাকা নিছে আমার থেকে কফিলে। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। দেশের অন্যতম নদী সুরমা, সেই নদী এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। অর্ধশতাধিক স্থানে বর্জ্য ফেলায় সুরমা রূপ নিয়েছে মরা নদীতে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ায় বর্ষাকালে সৃষ্টি হচ্ছে বন্যা। সিটি কর্পোরেশন বলছে, জনগণের অসচেতনতার কারণে সুরমার দূষণ বন্ধ করা যাচ্ছে না। ভারতের বরাক নদী থেকে সৃষ্ট সুরমা নদীর দৈর্ঘ্য 249 কিলোমিটার। দূষণ আর উজান থেকে নেমে আসা পলির কারণে এমনিতে হুমকির মুখে দীর্ঘতম এই নদী। বাসাবাড়ির বর্জ্য থেকে শুরু করে বাজারের আবর্জনাও ফেলা হচ্ছে সুরমাতে। এতে নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তলদেশ ভরাট হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমছে।
তাই বর্ষায় বন্যার কারণ হয়েছে নদীটি। নদী পাড়ের অর্ধশতাধিক স্থানে জমেছে আবর্জনার স্তূপ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিজ উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার করলেও মিলছে না সুফল। এটা কোনো এক ব্যক্তিকে, একটা ক্লাসকে দূষিত করা যাবে না। আমরা মোটা দাগে বলতে পারি যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এই ব্যাপারটা দেখতেছে না, কিন্তু আমি সিটি কর্পোরেশন বললে আমার নিজেকেই অপমান করতেছি, কারণ আমি নিজেই এর জন্য দায়ী। পরিবেশবিদরা বলছেন, আবর্জনা ছাড়াও নদীর তীরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা দূষণের অন্যতম কারণ। আবর্জনা যারা ফেলে তাদেরকে চিহ্নিত করে যে সমস্ত জায়গাতে আবর্জনা ফেলা হয় সেখানে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগিয়েও দেখা যেতে পারে কারা ফেলছে, এবং তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হলে তখন দেখা যাবে যে একটা ফলাফল আসছে। সিটি কর্পোরেশন বলছে, প্রতিদিন সংগ্রহ করা ময়লা আবর্জনার চেয়ে 5 গুণ বেশি ময়লা ফেলা হয় নদীতে। ডাস্টবিন বা ভ্যান গাড়ির অভাব। আমরা রিসেন্টলি 587টা সম্ভবত আমরা টেন্ডার করেছি ভ্যান গাড়ির জন্য, এর মধ্যে 200টা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও বাকিগুলো আমরা হ্যান্ডওভার করব। এগুলো একটা আমার মনে হয় একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আনবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য অনুযায়ী সিলেটের 4 জেলায় নদী আছে 134টি। তবে দখল দূষণে শতাধিক নদীর অবস্থান এখন সংকটাপন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণ এখনই নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টার এ বক্তব্যে জনগণ কারা তা নিয়ে প্রশ্ন বিএনপির। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে মানুষ আন্দোলন করেনিও বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজো কমিটি এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে তাদের জন্য ভালো সমাধান মনে করছে। এ নিয়ে নানা মহলে আলোচনা চলছে। ন্যাপ এবং আমজনতা পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান উপদেষ্টা যাদের জনগণ বোঝাতে চাচ্ছেন তারা কারা প্রশ্ন এ বিএনপি নেতার। এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। আমির খসরুর অভিযোগ, একটি সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের জন্য সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। কাউকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে আন্দোলন হয়নি বলেও মন্তব্য তার। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এদিকে সরকারের কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কিংবা চান না তাদের পরিচয় স্পষ্ট করার দাবি জানিয়েছে আমজনতা পার্টি। আর আগামী মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চান ন্যাপের সভাপতি। আমরা সবাই মিলে বলতেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে এই কর্মসূচি পালন করে মুগদা, শাহজাহানপুর, বুজবাগ ও খিলগাঁও শাখার নেতা কর্মীরা। এই সময় এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার। যারা গণহত্যা চালিয়েছে দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এনসিপি আন্দোলন গড়ে তুলবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে নেতারা বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি না সে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না, সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এবং অন্য রাজনৈতিক দলগুলো। ফ্যাসিস্টদের ঠিকানা কখনোই বাংলাদেশে হতে পারে না। তাদের এই দেশ থেকে বিতাড়িত রায় আমাদের আপামর জনতা 5 তারিখে দিয়ে দিয়েছে। নিষিদ্ধকরণ এবং তার দ্রুত বিচার বাস্তবায়ন করুন। আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে একটি বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল অনুষ্ঠিত করি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ খুবই উচ্ছ্বসিত। নারায়ণগঞ্জ আদালতের এজলাস থেকে বের করার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মেরে ধাওয়া দিয়েছেন
আইনজীবীদের একাংশ। সোমবার বিকেলে মামলা শুনানি শেষে আদালতের এজলাসের ফটকে ঘটনা ঘটে। সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে তাকে হাজির করা হয়। জুলাই আন্দোলনে নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হয়। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শুনানি শেষে পুলিশ নিরাপত্তা আদালত থেকে নেওয়ার সময় তাকে কিল ঘুষি মারেন বিক্ষুব্ধ আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। দিনাজপুরের বাস চলাচলকারী 11টি উপজেলার মধ্যে 9টিতেই নেই টার্মিনাল। ফলে পৌর শহর ও উপজেলাগুলোতে সড়ক মহাসড়কের উপরেই যাত্রী ওঠানামা করছে বাস। এতে একদিকে যানজটে ভোগান্তির বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনা ও নিরাপত্তা নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। 13 উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলা, তবে সরাসরি বাস চলাচল করে 11 উপজেলায়। জেলার অভ্যন্তরীণ রুটে প্রতিদিন 4 শতাধিক লোকাল বাস ও 2 শতাধিক ঢাকাগামী বাস চলাচল করে। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ছাড়া কেবল পার্বতীপুর উপজেলায় রয়েছে টার্মিনাল। যাত্রী চালকরা বলছেন, টার্মিনাল না থাকায় লোকাল ও মেল বাস ছাড়াও সরাসরি ঢাকাগামী বাস থেকেও যাত্রী ওঠানামা করে সড়কের উপরেই। এতে সড়ক সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনা ঝুঁকি বাড়ে। গাড়ি ব্রেক দেওয়ার কারণে এত যানজট সৃষ্টি হয় এবং এর জন্য যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাণ যাচ্ছে। ঘুমাইতে হয় রাস্তার উপরে, কোনো টার্মিনাল নাই, যাত্রীদের কোনো যাত্রী ছাউনি নেই, যাত্রীদের নির্দিষ্ট স্থান নেই যে এখানে যায় গাড়ি ব্রেক দিয়ে গাড়িতে লোক উঠাবো। দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি রাতের যাত্রা বিরতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও বলছেন সংশ্লিষ্টরা। পৌর শহরগুলোতে টার্মিনাল তৈরির বিষয়টি বিবেচনাধীন বলছে প্রশাসন। আমাদের গাড়িগুলি সুষ্ঠুভাবে চালানোর জন্য খুবই সুবিধা হতো, বিশেষ করে যাত্রী নিরাপত্তা এবং আমাদের গাড়ির নিরাপত্তা উভয়ের ক্ষেত্রে এটা আমাদের খুবই জরুরি। কিছু কিছু উপজেলাতে ইতিমধ্যে পৌরসভা তাদের নির্ধারিত বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাব মন্ত্রণালয় বরাবর প্রেরণ করেছে। কিছু কিছু পৌরসভার প্রক্রিয়াধীন আছে। বিষয়টি যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে অত্যাধিক সুবিধা সম্পন্ন বাস স্ট্যান্ড নির্মাণ করা যায়, সে বিষয়টিতে আমরা দ্রুত ভূমিকা রাখব। সমস্যার সাময়িক সমাধানে কয়েকটি উপজেলায় বাস বে তৈরি করা হলেও এসব স্থানে বাস না থামায় ভোগান্তি আরও বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং টার্মিনাল তৈরির ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেবে কিনা তারা? আলমগীর শুনতে পাচ্ছেন? এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে আর টার্মিনাল তৈরির ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেবে কিনা? আসলে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। কর্তৃপক্ষ বলছে যে এগুলো সংশ্লিষ্ট পৌরসভার বিষয় এবং তারা চেষ্টা করবে। কিন্তু স্বাধীনতার এই 55 বছর পরেও আসলে দেখেন দিনাজপুরে যে 13টি উপজেলা, এই 13টি উপজেলার মধ্যে 11টি উপজেলার উপর দিয়ে কিন্তু বাস চলাচল করে। এই 11টি উপজেলার মাত্র একটি উপজেলায় কিন্তু বাস টার্মিনাল আছে, আর বাকি উপজেলাতে বাস টার্মিনাল নাই। আমি এখন আছি এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়। এই ফুলবাড়ি উপজেলা আমার পাশেই, এখানে আপনার বাস দাঁড়ায়। এই পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি চলে গেছে পার্বতীপুর উপজেলায়, আর সামনে যে রাস্তাটি গেছে এটি চলে গেছে গোবিন্দগঞ্জ হয়ে ঢাকা এবং আপনার রংপুরের রাস্তা। এই একটি পৌরসভা শহরের 5টি স্থানে বাস দাঁড়ায়। বাস দাঁড়ানোর যখন বাসগুলো এসে দাঁড়ায় তখন কিন্তু আসলে এই পৌর শহরে পুরো যানজট লেগে যায়। অন্যান্য যানবাহনগুলো যাওয়ার কোনো রাস্তা থাকে না, এগুলো সিঙ্গেল ফেজের রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে আসলে যখন স্কুলগামী, যখন স্কুলের সময় হয়, যখন স্কুল চালু হয় এবং স্কুল যখন ছুটি হয়, তখন কিন্তু স্কুলগামী যে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অফিসের যখন শুরু হয় এবং অফিস যখন ছুটি হয় তখনও কিন্তু তীব্র যানজটের শুরু হয়। এবং দিনাজপুরে যে এই 11টি শহরের উপর যে বাস চলাচল করে, এই 11টি শহরে কিন্তু দিনে দিনে কিন্তু আসলে রিক্সা, অটো রিক্সা এবং এই যে নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকার কারণে এই শহরগুলো কিন্তু অসহনীয় হয়ে চলে আছে।
পৌর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট রোড এবং হাইওয়ে কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন বলছে তারা এটি নিয়ে চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত অদ্যবধি কিন্তু আসলে কোথাও কোনো এই বাস টার্মিনাল করার কোনো উদ্যোগ নেই, যার কারণে যত্রতত্র এখানে বাস দাঁড়াচ্ছে, যেখানে সেখানে বাস দাঁড়ানো, একটি শহরে 4-5 জায়গায় বাস দাঁড়াচ্ছে, যার কারণে কিন্তু প্রত্যেকটি শহরে কিন্তু একটি যানজট শহরে কিন্তু তৈরি হচ্ছে। ফলে তারা দ্রুত এখানে নির্দিষ্ট বাস টার্মিনাল করার দাবি জানিয়েছে, কিন্তু বারবার তারা কর্তৃপক্ষ এখানে আশ্বাস দিল অদ্যবধি কিন্তু এখানে কোনো বাস টার্মিনাল করার কিন্তু কোনো সুরাহা মেলেনি। দিনাজপুরে বাস টার্মিনাল সংকট আর এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আলমগীর। চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। বিভিন্ন হাওরে চলছে ধান কাটা, তবে চাহিদার তুলনায় শ্রমিকের বাড়তি মজুরি এবং হারভেস্টার মেশিনের সংকটে হিমশিম খাচ্ছেন চাষিরা। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে বলছেন চাষিরা। সুনামগঞ্জের দেখার হাওরে 7 একর জমিতে ধান চাষ করেছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের এরশাদ আলী। ফলন বেশ ভালো, এরই মধ্যে সব ধান পেকেও গেছে। তবে শ্রমিক না পাওয়ায় বিপাকে এই চাষি। এছাড়া কয়েকদিন যোগাযোগ করে পাননি হারভেস্টার মেশিনও। 600 টাকা রোজ, 700 টাকা রোজ হামলার জানি এখন মনে করেন একলাগুলি যেমন হরছে 5-7 কেয়ার মানুষ পারাম না, ওই একলা কাটাত লাগলাম। আগে অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক সুনামগঞ্জে গিয়ে কাজ করলেও এবার তাদের আনাগোনা কম। এ অবস্থায় সময় মতো ধান কাটতে না পারলে অকাল বন্যায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। আমরা খুব সংকটে আছি, ধান কাটার মানুষ পানি যান না, যে টাকা দিয়ে ক্ষেত করি এর চেয়ে দ্বিগুণ জায়গায় খরচ। বৃষ্টিপাত বেশি হইলে তো সমস্যা, কিন্তু গেছে রাত্রে ওই শিলাবৃষ্টি কিছু রাত্রে দেখা গেছে, তো খুব সংকট হয়। এদিকে সংকট নিরসনে শ্রমিক সরবরাহের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু কিছুটা সংকট রয়েছে, এক্ষেত্রে আমরা কমন হারভেস্টার মালিকগুলোকে বলেছি যে হাওড়ে ধান কর্তন করে দ্রুত নন হাওড়ে এসে তাদের কমেন্ট দিয়ে ধানগুলো কর্তন করার জন্য, এবং স্থানীয়ভাবে যারা আমাদের যুবক সমাজ রয়েছেন এবং যারা আমাদের অনিয়মিত শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা এই ধান কর্তনে নিয়োজিত করেছি। এবার জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 2,23,510 হেক্টর জমিতে। বর্তমানে ধান কাটার কাজ করছেন 1.5 লাখ শ্রমিক। এছাড়া ব্যবহার করা হচ্ছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙন সহ নানা কারণে শ্রেণীকক্ষ সংকটে নদীর তীর এলাকার অনেক স্কুল, এসব স্কুলে ব্যাহত হচ্ছে পাঠদান, লেখাপড়ায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এতে স্কুলগুলোতেও কমছে শিক্ষার্থীর সংখ্যা। প্রায় 5 বছর আগে যমুনার ভাঙনের মুখে সরিয়ে নেওয়া হয় বগুড়ার সারিয়াকান্দির নিজ কর্ণিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন স্কুলটির 6টি শ্রেণীর পাঠদান চলছে অস্থায়ী একটি শ্রেণীকক্ষে। প্রশাসনিক কাজে একই কক্ষে বসেন শিক্ষকরাও। এখানে এসে আমরা অস্থায়ীভাবে 2টি ঘর করি, এই 2টি ঘরেই আমরা 6টি ক্লাস নেই এবং আমরা শিক্ষকরাও এখানেও বসি। আমার বিদ্যালয়টি 5 বছর আগে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, এখন আমরা বাঁধে অবস্থান করতেছি। সংকটে ধুঁকছে খোর্দবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। স্কুলটিতে 2 জনের বেঞ্চে বসতে হয় 5 জন শিক্ষার্থীকে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত আরও অনেক স্কুলেই আছে এমন সমস্যা। আমরা ছাত্রছাত্রী অনেক, তাই আমাদের প্রতি বেঞ্চে 4-5 জন করে বসতে হয়। এই শ্রেণীকক্ষে 11টি বেঞ্চে আমরা অনেক কষ্ট করে বসি এবং আমাদের অনেক কষ্ট হয়। জানা গেছে নদী ভাঙন সহ নানা কারণে শ্রেণীকক্ষ সংকটের কবলে পড়েছে প্রায় 20,000 শিক্ষার্থী। তবে সমস্যার সমাধানে সরকারের উদ্যোগের কথাও জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের উপজেলায় PDP-4 প্রকল্পের আওতায় অলরেডি আমরা অনেকগুলো স্কুলে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন এবং তাদের বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসেবে বলা হয়েছে, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা সহ বিভিন্ন নদ নদীর তীরে শ্রেণী সংকটে অন্তত 1000 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবান্ধায় 600 আর রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় 400-এরও মতো স্কুল এই সমস্যার কবলে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
মন্দার সময় পার করছে দেশের আবাসন খাত। গেল এক বছরে ব্যবধানে ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমেছে 25%, আর 50% পর্যন্ত কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। এমন অবস্থার কারণ হিসেবে ড্যাপের আইনকে দায়ী করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের বাড়তি সুদহারকেও দায়ী করছে রিহ্যাব। ত্রিমুখী সমস্যার মধ্যে দেশের আবাসন খাত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম এই খাতে এখন স্থবিরতা চরমে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের তথ্য মতে 2022 সালের ড্যাপের আইনের ফলে দেশের প্রকল্পের কাজ কমেছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির ঋণের বাড়তি সুদের জন্য শুধু ঢাকাতেই ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি 20 থেকে 25% এবং বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি প্রায় 50% পর্যন্ত কমেছে। জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এত বেশি রেজিস্ট্রেশন ব্যয় সার্বিকভাবে তারা ইম্পোজ করে, যেটার কারণে জনগণ যারা প্লট বা ফ্ল্যাট কিনে তারা কিন্তু রেজিস্ট্রেশনে নিরুৎসাহিত হচ্ছে। আবাসন খাতে চাহিদা কমায় কারখানা ও গুদামে জমেছে রডের স্তূপ। ব্যবসায়ীরা বলছেন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমেছে রডের বিক্রি। প্রতি টনে 10 থেকে 15,000 টাকা কমানোর পরও তেমন সাড়া মিলছে না। একই সঙ্গে 2 থেকে 3 বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি নেই সিমেন্টের ব্যবসায়। উন্নয়নের যে একটা জোয়ার আসছিল আমাদের দেশে, এটা তো প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে বন্ধ হয়ে গেছে। বড় বড় মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে। শেষের দিকে যেই কয়টা আছে এখন হয়তো টুকটাক করে চলতেছে। যে প্রায় 20%-এর মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন খাতে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রকল্পের কাজ কমে যাওয়ায় বিক্রি কমেছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, টাইলসের মতো অন্যান্য সহযোগী শিল্পের বিক্রিও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।